প্রিয় দর্শক, নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর। এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য, এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক। আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো, ইতিমধ্যে খুবই জনপ্রিয়। সে কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। যেই কাজটি অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি কেউ করতে পারেনি, সেই কাজটি আপনি করে দেখালেন, আপনাকে স্যালুট। পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে একদম খেয়ে দিচ্ছেন, বিএনপিকে শেষ করে দিচ্ছেন। যে বিএনপি শেষ, এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। দেখেন, পিনাকি ভট্টাচার্য এবার বিএনপির এমন জায়গায় হাত দিয়েছে, এই বিএনপি আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? মির্জা ফখরুল। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। জেনারেশনের কাছে বর্তমানে ক্রেজ হচ্ছে আশিক চৌধুরী। পুরো নাম হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন ফারুক। তিনি এসেই চমক লাগিয়েছেন, প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন এবং বিনিয়োগ সম্মেলনে যেটি ডাকা হয়েছিল ঢাকায়, তার মধ্যমণি ছিলেন। তিনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, অনেকেই খুব আকৃষ্ট। তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বর্তমানে যেখানে বিনিয়োগ বিমুখ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল, সেখানে এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো, ইতিমধ্যে খুবই জনপ্রিয়। তার চলন বলন, তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, তার মধ্যে পজিটিভ আছে এবং বলা যায় ইয়াং জেনারেশনের এখন ক্রেজ তিনি। তো ভালো এটা। মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না, তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান, অর্থাৎ যে ঘোড়া একটা লম্বা সময় জার্নি দিতে পারবে তেমন জায়গায় তারা বিনিয়োগ করতে চান। স্বল্প মেয়াদী সরকার, পরে সরকার পরিবর্তন হলে কি হবে না হবে এই সমস্ত কারণে আসতে চায় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন। এখানে যারা এসছে তারা আসলে ওই এই সরকারে থাকলো না থাকলো সেটা চিন্তা করেনি। তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো, তারা কোন জায়গায় বিনিয়োগ করবে, কিভাবে বিনিয়োগ করবে, এই বিনিয়োগের সহজলভ্যতা এবং যেহেতু একটা বাজার আছে, বাংলাদেশের একটা জনশক্তি আছে, বাংলাদেশের সেই জায়গাগুলো যদি অ্যাকোমোডেট করা যায় তাহলে কেন আসবে না। চীন যেমন আসছে, 1000 শয্যার হাসপাতাল করবে, আরো বিনিয়োগ প্রস্তাব উত্তরাঞ্চলে বিশাল আকারে তারা হাসপাতাল করবে, এটা স্বাস্থ্য উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আর ঢাকার কাছাকাছি একটি 1000 বেডের অত্যাধুনিক হাসপাতাল করা হবে। তো এইসব গুলো তো আসছে অন্তর্বর্তী সরকারের সময় এবং 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে। আজকে বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলছেন বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। তেমন এটা কোনো টাকাই না। আর এই ধরনের সম্মেলন হলে মানে 50 কোটি টাকা মানে হাওয়া হয়ে যেত হাসিনার সময়। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় 3.5 কোটি টাকা, আর সব মিলে 5 কোটি টাকার সরকারের অংশ হচ্ছে 1.5 কোটি টাকা। 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা, এর মধ্যে সরকার 1,45,00,000। খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা ঠিক হবে না। বিনিয়োগের সব ক্রেডিটই এই সামিটের নয়, এর আগে থেকে চলতে থাকা আলোচনা ভিত্তিতে হয়েছে। সামিটে এসে বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন, বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না। এছাড়া 6টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে। বিনিয়োগকারীদের পাশাপাশি এবার 50টি দেশ থেকে 415 জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে। সংখ্যার দিক থেকে বিদেশি অংশগ্রহণ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ 58%, বাকিরা প্রবাসী। এটা ভালো। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন দেশের মানুষ সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা সচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডার চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশ সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য। শফিকুল আলম উপদেষ্টা প্রেস সচিব তিনি আছেন। এটাও একটা চমক। এইরকম খারাপ মন্দার সময় 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এনে আশিক চৌধুরীর এই তথ্য প্রকাশ করে। অনেকে বলছিল যে এত লম্বা লম্বা কথা হচ্ছে, কোন দেশ কত করছে তার পরিমাণ জানতে চাই, খরচ কত হয়েছে। তো খরচটা দিয়ে দিল, কি বলে 1.5 কোটি টাকা খরচ হয়েছে। তার বিপরীতে 3100 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসছে। এর যদি আমি অর্ধেকও হয়, খারাপ কি মন্দ কি? এটা তো শুরু হলো। তারপরে আগামী সরকার যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, স্থিতিশীল হবে, তখন আরো বাড়বে, সমস্যা তো নেই।
নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা, সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির, তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন, যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন, তারাই সেখানে কর্মসংস্থান পাবেন। এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য, বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে, এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গা যদি দিতে পারে বাংলাদেশ, তাহলে তারা সেখানে করবে, আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা। তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য, স্পেশালি সামরিক বাহিনীগুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন, যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে, ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে, বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন। প্রিয় দর্শক, হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান, সেটা বাংলাদেশে পাবেন না, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ, তার নিজের খরচ, তার আয় ব্যয়ের হিসাবটা করে হয়তোবা বিটুইন বাংলাদেশি টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাঝিতে একটা স্যালারি হবে। তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজরা, হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে, আপনার ভাইয়ের মেয়ে হতে পারে, তারা যখন এই কাজগুলোতে ইনভলভমেন্ট হবে, তখন তাদের দক্ষতাটা কিন্তু, মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে, কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন, ট্রেনিং দিবেন, ট্রেন আপ করবেন। তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যেই অস্ত্রগুলা তৈরি হবে, সেগুলো আবার বিদেশেই সেল হবে। তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি, কাজ হবে বাংলাদেশে, কাজ করবে বাংলাদেশের মানুষ, আবার বিক্রি হবে বিদেশে। পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি, আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি, সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর উপরে কমে যাবে, কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি। এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো, আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো, এমনটা নয়। আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য, অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য, আমাদের র্যাবের জন্য, এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য, যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা, সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো। কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলো বানাতে পারি, এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাঙ্কের কিছু পার্টস তৈরি হবে বাংলাদেশে, কিছু হবে আমেরিকাতে, তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে। যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি, কিন্তু এটার নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলা চায়নাতে তৈরি হয়, কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে, তার হোম কান্ট্রিতে না, তার নিজের দেশে। তো প্রিয় দর্শক, এইরকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলার ব্রাঞ্চ হয় বাংলাদেশে, তাহলে চিন্তা করে দেখেন আগামী 5 বছর 10 বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং তখন যে আজকের তরুণ, আজকে যারা শিশু আছে, তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে। আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, গ্রামের স্কুলে, আপনি হয়তোবা ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না, কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী 5 বছর 10 বছর পরে গ্রাম থেকে জেলায় যাবে, জেলা থেকে রাজধানীতে যাবে, এবং তার মেধা অনুপাতে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে, তখন তাদের মেধাটার ভ্যালু হয়ে যাবে আন্তর্জাতিক। আন্তর্জাতিক ভ্যালুটা কিরকম? সে একটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে সে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানায় চাকরির অফার পাবে। তখন বাংলাদেশে বসে যদি সে 1 লাখ টাকা মাসে গুনে আরেক জায়গায় গিয়ে সে 5 লাখ টাকা মাসে গুনতে পারবে। তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদেরকে, তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে। তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে। এটা 24 ঘন্টা হওয়ার মতো জিনিস না। আজকে আপনি একটা গরুর বাছুর কিনলেই এই বাছুরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না। এই বাছুরটার জন্য আপনি লালন পালন করে 2 বছর 3 বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে, তারপরে ডেইলি আপনাকে দুধ দিবে। তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেই দিকে এগিয়ে যা, তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে, এটা বিবেচনা করবেন আপনারা। আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান, প্রোগ্রামগুলা আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম, এই
প্ল্যান পরিকল্পনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ পা, বাংলাদেশের মাটি আর মাটির দাম সোনার দাম হতে বেশি সময় লাগবে বলে সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবার বলছে? আমি শুনি নাই, সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাই দিচ্ছে। যেই ট্রেনিং এর দল সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপি পরবর্তী মহাসচিব হওয়ার। দর্শক বিন্দু কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে, বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আপা কি আছিল? আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যানটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে, এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত 26 বছর, 30 বছর, 40 বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায়, বিরোধী দল নির্বাচন করে দিয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়। বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়। এই বিএনপি লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনোদিন কি কোনো কথা বলেছে? একটা দিন কোনোদিন কথা বলে নাই। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে, বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া, যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব? গত 17 বছরের ব্যর্থ, ইনডিসিসিভ, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে। এক খাটাস আজকের এক কথা বলে, কালকের আর এক কথা বলে, মিথ্যা কথা বলে। এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে নাই যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জাহান্নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই, একবার শুনি নাই। মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে, ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। আমরা সাম্প্রতিক সময় তাকে আমাদের বাংলাদেশে যে বিজনেস ম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে, সেই সামিটের অনুষ্ঠানে 1974 সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পানি দেখেছি, তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি, তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন, আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন। একজন ভালো মানুষের পরিচয় এটাই, আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন, যখন হাসতে হবে আপনি তখন হাসবেন, যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 74-এর দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন? কারণ এই 74-এর দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের সামনে এই 74-এর দুর্ভিক্ষ
চোখের সামনে থেকে তিনি দেখেছেন। তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা, তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা, না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না, মানুষের অভাব ছিল, অনটন ছিল, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি, সে হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে 1974 সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন, কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় 53-54 বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি, সত্যিই কেঁদেছি। তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই 1974 সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে, যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি। চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে। কত বড় কঠিন পরিস্থিতি ছিল। 74 সালের মানুষ খেতে পারতো না, আর শেখ পরিবার তার 54 পাউন্ড কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করত। এই কেক বিতরণ করে নিজেরা নিজেরা উল্লাস প্রকাশ করত, আর তখন মানুষ না খেয়ে থাকতো। এমনকি এই বার্থডেগুলোতে জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন। এটাই ছিল 1974-এর দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো, লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো, মানুষকে দিত না। 74-এর দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সবকিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না। 74-এর দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে, লাশের পরে লাশ রাস্তায় শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে, হাড্ডি মাংস কিচ্ছু ছিল না, মানুষ শুধু হাহাকার করত। এই তো ছিল সেই 74। আর সেই সময় এই শেখ হাসিনারই বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল 71 থেকে আপনার পরবর্তী 75-এর আগ পর্যন্ত, 15ই আগস্টের আগ পর্যন্ত, সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই। ভোটাধিকার হরণ তো পরের কথা, মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষ খেতে পারবে না, এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না, কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন। অন্যদিকে তারা রাজা বাদশার মতো বিবাহ শাদী আয়োজন সামাজিকতা সব করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পয়সা লুট করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়েছে। এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে, গুম করেছে। এই গুমের রাজনীতি, খুনের রাজনীতি সে 71 থেকে 75 পর্যন্ত চলমান ছিল। এবং 74-এর দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি ছিল না। বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে। অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র, যেটা শেখ হাসিনা এই যে গত 16 বছরে বাংলাদেশে কায়েম করেছে। এই একই কাজ শেখ হাসিনা করেছে শেখ মুজিবের মতোই। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি, থাকতে দেয়নি, পরামর্শ নেয়নি, কথা বলতে দেয়নি, অধিকার প্রতিষ্ঠা করেনি, যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই, তারা ঢুকবে, বের হওয়ার সময় পালিয়ে যাবে, না হয় মৃত্যুবরণ করবে। শেখ মুজিব বাংলাদেশ থেকে 15ই আগস্ট বিদায় নিয়েছেন চিরদিনের জন্য। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে, তাও চিরদিনের জন্য, কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন। এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার, এদের কালচারই এটা। এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনোদিন যায়নি, আজও যায়নি, ভবিষ্যতেও যাবে না। আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয়, আওয়ামী লীগ বক্তব্য দেয়, জানেন? কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে। মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। এদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক সৃষ্টি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বিষোদ্গার করছে। 1974 সালের সেই চিত্র দেখে ইউনূস সাহেব কেঁদেছেন, ইউনূস সাহেব কাঁদিয়েছেন, বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন, আসো তোমরা এই বাংলাদেশে, তোমরা সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজ বিজনেস সামিট করছো, যেই বাংলাদেশে এক সময় মানুষ খেতে পারেনি। আজ আমাদের কাছে আইডিয়া আছে, আমাদের কাছে বিশ্ব বিনির্মাণের নতুন পলিসি আছে, আমাদের কাছে নতুন নতুন স্বপ্ন আছে, আমাদের দেশে মানুষ আছে, আমাদের দেশে পরিবেশ আছে, আমার দেশে অল্প টাকায় অনেক কিছু করা যায়। এই আহ্বানগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সমগ্র মানুষকে একত্রিত করে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধনের জন্য চেষ্টা অব্যাহত রাখছেন। যে কোনো মূল্যে বাংলাদেশকে উন্নত করতে চাচ্ছেন, অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন যাতে এই বাংলাদেশের মানুষ আর কোনো কষ্টে না থাকে। সে কারণেই 1974 সালের উদাহরণটা দেওয়া অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ কেন ইউনূসকে দেখতে পারে না? এর আরেকটা কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এমন জায়গা স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে যেগুলো আওয়ামী লীগের জন্য বিষ। আওয়ামী লীগ এগুলো শুনতে পারে না। এমন কোন জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দিচ্ছেন যেই জিনিসগুলো দেখলে আওয়ামী লীগের শরীরের মধ্যে জ্বলন্তি তৈরি হয়। কেউ বলছে না যে কথা, সে কথা ইউনূস সাহেব বলে ফেললে আওয়ামী লীগের মাথা তো নষ্ট হবেই। সে কারণে আওয়ামী লীগ এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 1974 সালের সেই দুর্ভিক্ষের কথার ক্রন্দনকে অট্টহাসিতে রূপান্তরিত করতে চায়। কিন্তু দেখেন, আওয়ামী লীগের লোকেরাই এখন অনেকেই বলা বলি শুরু করেছে যে আমাদের ত্রুটি আছে অনেক, আমাদের ভুল আছে অনেক, আমরা অনেক কিছু চুরি ডাকাতি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।